আমি কোনোদিনই পরীক্ষায় ফার্স্ট হইনি। সত্যি বলতে কি, তেমন তাগিদই ছিল না কখনো আমার মনে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো যেদিন, মার্কশিট নিয়ে বাড়ি ফিরতেই বাবা রেগে মেগে বলেছিলেন, তুই যা ফালতু রেজাল্ট করেছিস, কোনো ভালো স্কুলেই সায়েন্স পাবি না। বলেছিলাম, আমি তো সায়েন্স নিয়ে পড়তে চাই না। মানে? বাবা অবাক হয়ে চেঁচিয়ে উঠেছিল, কী নিয়ে পড়বি তাহলে? আর্টস। তারপর বাংলা অনার্স, আমি স্বাভাবিক কণ্ঠে বলেছিলাম। বাবা ধপাস করে একটা চেয়ারে বসে পড়েছিলেন। তার চেয়ে লেখাপড়াই ছেড়ে দে বরং। আমার দাদা পড়াশোনায় তুখোড়, স্কুলে বরাবর ফার্স্ট, এন্ট্রান্সে দুর্দান্ত রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পড়ছে তখন। বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব, তার হতাশ হওয়া স্বাভাবিক। আমি মনে মনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। আমাদের মফস্বলের বাংলা স্কুলের অপরাজিত স্যারের মতো ভালো শিক্ষক। আমাদের পাড়াটা ছোট্ট, সকলেই সকলের খোঁজ খবর রাখে। পাড়ার বড়রা আমার অভিভাবক, সুতরাং তাঁদের কেউ কেউ আমাকে বোঝানোর চেষ্টা করলেন, ভালো করে ভেবে সিদ্ধান্ত নে, মনে রাখবি শুধুই জ্ঞানার্জনের জন্য পড়া নয়, তা দিয়ে ভবিষ্যতের রুটি রুজির বন্দোবস্তও করতে হয়। আমি আমার সিদ্ধান্ত বদলাইনি। আমার দাদা ইঞ্জিনিয়ার হয়ে বেঙ্গালুরুতে চলে গেল চাকরি নিয়ে। পাশের বাড়ির পল্টনদা এখন স্টেটসে, বসাক কাকুর মেয়ে রনুদি পুনেতে সেটেলড। ওর অফিসেরই একজন অবাঙালি ছেলেকে বিয়ে করেছে। সেন জেঠুর ছেলে বাবুয়াদা ফাইবার টেকনোলজি নিয়ে লেখাপড়া করেছিল। সেও এখন চাকরি সূত্রে চণ্ডীগড়ে, ওখানেই ফ্ল্যাট কিনেছে। ফেরার প্ল্যান নেই। আমি শুধু চাকরি বাকরি জোটাতে পারিনি, কাঠ বেকার হয়ে রয়ে গেছি এই পাড়ায়। বাংলায় এমএ করেছি, নম্বর যথেষ্টই ছিল, বিএডও করেছিলাম, কিন্তু স্কুলে নিয়োগই বন্ধ হয়ে গেল। সকাল বিকেল টিউশনি পড়িয়ে সবই কিছু উপার্জন করতে শুরু করেছি। বাবা মারা গেলেন হঠাৎ। হয়তো আমাকে নিয়ে তীব্র হতাশা আর দুশ্চিন্তার জন্যই স্ট্রোকটা হয়েছিল। বাবার কাজ মিটে গেলে দাদা আমাকে একদিন আন্তরিকভাবেই বলল, কি করবি কিছু ভাবলে? কি বিষয়? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। নিজের কেরিয়ারের বিষয়ে রে গাঁড়ল। দাদা বিরক্ত হয়ে বলল, বাংলায় চাকরির বাজার তো বুঝছিস, এখানে পড়ে থেকে তোর ওই ফালতু কোয়ালিফিকেশন নিয়ে কি আদৌ কোনো কাজ পাবি? ঠান্ডা মাথায় ভেবে দেখ, তেমন মনে করলে এদিকটা একটু সামলে নিয়ে আমার কাছে চলে আয়। তারপর আমি একটু উদাসভাবে বললাম, এতদিন ওদিকে থাকার সুবাদে কিছু ওজনদার লোকজনের সঙ্গে আমার খানিক চেনা জানা হয়েছে। কাউকে ধরে টরে ছোটোখাটো কোনো কোম্পানিতে তোর জন্য ব্যবস্থা করে দেবো। আমাদের থেকে একটু তফাতেই মায়ের কাছে বসেছিল পৃথা। চোখাচোখি হতেই দেখলাম ভ্রু বেঁকিয়ে ইশারায় ও আমাকে না বলছে। বুঝতে পারলাম দাদার সঙ্গে কি কথা হচ্ছে আমার। কান খাড়া করে শুনছিলাম এটা। পৃথা আমাদের বাড়ি থেকে 4টে বাড়ি পড়ে থাকে। খুব সুন্দরী নয়, তবু চেহারায় একটা অদ্ভুত আকর্ষণ আছে। একবার ওর দিকে তাকালে চোখ ফেরাতে ইচ্ছে করে না। ওদের বাড়িতে আমার যাতায়াত থাকলেও সেভাবে ওর দিকে তাকাতে চাইনি আমি কখনো। নিজের সম্পর্কে আমি সচেতন, জানি আমার মতো ফালতু একটা মানুষের অমন করে কারোর দিকে তাকাতে নেই। তবুও পৃথার চোখের ওই ইশারাটুকু দেখে আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। দাদাকে বললাম, আমি ভেবে দেখি, সময় করে জানাবো তোমায়। আমি বেঙ্গালুরু যাইনি। পৃথা যদি চোখের ইশারায় এই পাড়া ছেড়ে যেতে বারণ করে আমায়, আমি যাই কি করে? সুযোগ পেয়ে একদিন পৃথাকে জিজ্ঞেস করেছিলাম, দাদার কাছে চলে যেতে বারণ করলি কেন রে? তুমি চলে গেলে জেঠিমাকে কে দেখবে জিতুদা? বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলেছিল পৃথা। ব্যাস, শুধু এই জন্যেই বোকার মতো জিজ্ঞেস করে ফেলেছিলাম। পৃথা খিলখিল করে হেসে উঠেছিল। সেই হাসির শব্দে আস্ত একটা ঝর্ণা গড়িয়ে নেমে এসেছিল আমার বুকের মধ্যে। আমি অপ্রস্তুত গলায় বলেছিলাম, উত্তর দিলি না যে? তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো জিতুদা, তুমি এলে আমাদের ভালো লাগে, বলেই পিছন ফিরে হাঁটতে শুরু করেছিল পৃথা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জানি পৃথার বাবা চিরকালই অপছন্দ করেন আমায়। আমি জীবনে সফল হতে পারিনি, কম উপার্জন,
সাধারণ রংচটা জিন্সের উপর সুতির ইস্ত্রিহীন পাঞ্জাবি পরে সাইকেল চালিয়ে আশেপাশের পাড়ায় টিউশন পড়িয়ে বেড়াই আমি। তাছাড়া হালদার কাকু শুনে ফেলেছিলেন আমি কবিতাও লিখি। পৃথা সরাসরি স্বীকার করেনি, কিন্তু আমি নিশ্চিত খবরটা তাকে ওই বলেছিল। একটা নামি কাগজে পাঠানো আমার কবিতা দুম করে ছেপে বেরিয়ে গিয়েছিল। উত্তেজনা চেপে রাখতে না পেরে পৃথাকে দেখিয়েছিলাম পত্রিকাটা। তার ঠিক পরেই একদিন হালদার কাকু রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছিল আমাকে। তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চলেছ বুঝি? বিরক্ত হয়েছিলাম, রাগও হয়েছিল। তবু তিনি পৃথার বাবা, তার উপরে রাগ দেখাতে পারি না আমি। নিজেকে সামলে নিয়ে বিনয়ের সঙ্গে বলেছিলাম, পড়াতে যাচ্ছি কাকু। তিনি স্থির চোখে আমার দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, ক টাকা কামাও বাড়ি বাড়ি মাদুকরি করে? জোর করেই হেসেছিলাম। বলেছিলাম, যা উপার্জন করি আমাদের ছোট্ট সংসারটা চলে যায়। তাই নাকি? হালদার কাকুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল বেজায় চটেছেন আমার উপরে। তিক্ত কণ্ঠে আমার মুখের উপরে বলে দিয়েছিলেন তিনি, তোমার মতো অলস উদ্যমহীন পুরুষ মানুষ দুটি দেখিনি। পাড়ায় তুমিই একমাত্র অপদার্থ। নিজের দাদাকে দেখেও কিচ্ছু শিখলে না। স্কুলে পড়ানোর জেদ ধরে নিজেকে ডোবালে। শুনলাম ইদানিং নাকি আবার পদ্য লিখেও সময় নষ্ট করছো। ভাত জোটানোর চিন্তা না করে অমন কাব্য আসে কোত্থেকে বলো দেখি? সময় পেরিয়েছে, তো এই মানুষটা আমাকে পছন্দ করছেন শুনে সত্যি অবাক হলাম আমি। আমাদের পুরো পাড়াটাই এখন একটা বৃদ্ধাশ্রম। সব বাড়িতেই ওল্ড কাপল, ছেলেমেয়েরা প্রবাসী। বৃদ্ধ মানুষগুলোর দেখাশোনা করার কেউ নেই। তাদের অধিকাংশেরই রোগব্যাধি আক্রান্ত। ওষুধ নির্ভর যাপন, একাকিত্ব সেই অপারগতাকে আরও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে হালদার কাকিমা মারা যাওয়ায় পৃথার বাবা এখন পুরোপুরি একা। তাঁর চোখে মুখের কথাবার্তার দাপট মরে এসেছে। আমি যে আসলে ফালতু লোক, জীবনে কখনোই সত্যিকারের বড় হওয়া হবে না আমার, এই সত্যিটাকে হালদার কাকুও বোধহয় মেনে নিয়েছেন। পৃথা একটা চাকরি পেয়েছে, প্রাইভেট কোম্পানি, খাটনি দেদার, স্যালারি কম। তারই মধ্যে প্রাণপণে সংসার সামলাচ্ছে সে। পাড়ার যে কাকু কাকিমারা আমাকে ফালতু ভেবেছিল চিরকাল, এখন আমাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছে সারাক্ষণ। আমি সময় পেলে তাদের কাছে যাই, গল্প গাছা করি, বাজার করে দিই, ওষুধ বিশুধ এনে দিই, ফোন রিচার্জ করে দিই। রাতের দিকে ওদের ছেলেমেয়েরা ভিডিও কলে কথা বলে, তাদের শরীরের খোঁজ নেয়, টাকা পয়সা লাগবে কিনা জিজ্ঞেস করে। ওরা প্রত্যেকেই বলেন, জিতু আমাদের মস্ত ভরসা। যতদিন ওই পাড়ায় আছে আমাদের জন্য একটুও চিন্তা নেই তোদের। মায়ের শরীরও ভেঙে গেছে, আর পরিশ্রম করতে পারে না আগের মতো। আমি জেনে গেছি সরকারি স্কুলের টিচার হওয়া হবে না আমার। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ হতে হতে বুড়ো হয়ে যাব। বিশ্বাস করতে শুরু করেছি বাবা দাদাই ঠিক বলতো, মন যা পড়ে আনন্দ পায় সেই পড়াশোনা সবসময় আর্থিক নিরাপত্তা দিতে পারে না। এই অদ্ভুত রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষার সঙ্গে কাজের তেমন কোনো মিল নেই। শুধু টিউশনের টাকায় চলছিল না, ইদানিং ছেলেমেয়েদের পড়িয়েও সুখ পাচ্ছিলাম না তেমন। শিক্ষিত হতে অধিকাংশেরই বড় অনীহা আজকাল। পৃথাকে একদিন বললাম, চল দুজনে মিলে একটা বিজনেস স্টার্ট করি। তুমি করবে বিজনেস, তাও আমার সঙ্গে? বলেই খলখল করে হেসে উঠেছিল পৃথা। দাদা প্রায় প্রতিদিনই ফোন করে, বৌদিও। ওদের একটাই কথা, এইবার বিয়ে থা করো জিতু। মায়েরও তো একজন হেল্পিং হ্যান্ড দরকার, একজন সবসময়ের সঙ্গী। আমি স্পষ্ট করে কিছু বলতে পারিনি ওদের। পৃথা তো চাকরি করে, সে কি করে মাকে সঙ্গ দেবে সারাদিন। আমি মৃদু গলায় বলেছি, মায়ের পক্ষে বেশি পরিশ্রম করা সম্ভব নয়, আর আমি সারাদিনের লোক রাখছি একজন, বাড়ির কাজ রান্নাবান্না সবই করতে পারবে এমন একজন। সে তো অনেক খরচ, তুমি পারবে? বৌদি আন্তরিকভাবেই বলেছিল, মাকে তো তোমার দাদা হাত খরচ পাঠায়, ওটা বাড়িয়ে দিতে বলবো খন। আমি কুণ্ঠার সঙ্গে বলেছিলাম, চিন্তা করো না তোমরা, আমি পারবো, বাড়তি টাকা পাঠানোর দরকার নেই। পৃথাকে বাদ দিয়েই ব্যবসাটা শুরু করেছি আমি। দাদা বাইরে, বাবা চলে গেছেন। অনেকগুলো ঘর ফাঁকাই পড়েছিল। বড়বাজার থেকে শাড়ি, নাইটি, ব্লাউজ,
বারমুডা এনে দোকান খুলে বসলাম। কদিনের মধ্যে জমে গেল ব্যবসাটা। উৎসাহ পেয়ে ব্যবসা বাড়ানোর কাজে মন দিলাম। আজ ছুটির দিন। সকালে টিউশন পড়িয়ে এসে বাইরের ঘরে দোকানে বসেছি। হঠাৎ পৃথা এসে হাজির। আলগোছে দু একটা নাইটি নাড়াচাড়া করতে করতে বলল, ব্যবসা তো বেশ জমিয়ে ফেলেছ দেখছি। আমি হেসে বললাম, তোকে বললাম, তুই তো রাজি হলি না। উপায় নেই গো জিতুদা। পৃথা দীর্ঘশ্বাস ছেড়ে আমার চোখে চোখ রাখল। তবে তোমাকে দেখে আজ ভারী ভালো লাগছে। এতদিন পর তোমাকে বেশ উদ্যমী লাগছে। মনে হচ্ছে তুমিও কিছু একটা করে দেখাতে পারো। বাবাও বলছিল। কি বলছিলেন কাকু? আমি পৃথাকে থামিয়ে দিয়ে বলে উঠি, বলছিল ছেলেটা শুধু শুধু এত দেরি করলো, আর কদিন আগেই যদি কাজ করার এই উদ্যোগটা দেখাতো তাহলে কি হতো। কেমন যেন উত্তেজনা বোধ করি আমি। তুমি আজ বিকেলে একবার আমাদের বাড়িতে এসো, বাবা ডেকেছে। পৃথা ভারী মিষ্টি করে হাসল। তারপর তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাই, তুমি অবশ্যই এসো কিন্তু। কাকু বাইরের ঘরে রকিং চেয়ারে বসেছিলেন। আমাকে সামনের সিঙ্গেল সোফাটা দেখিয়ে বললেন, বসো। তার গলায় স্নেহ ঝরে পড়ল আজ। আমার বুকের মধ্যে ধুকপুক আওয়াজ উঠল। পৃথা চা দিয়ে গেল। অন্যদিন আমি গেলে সামনে বসে পড়ে, কিন্তু আজ বসল না। আমি মনে মনে মজা পেলাম। বুঝলাম কাকু যে কথা বলার জন্য এতদিন পর নিজে থেকে ডেকে পাঠিয়েছেন, সে কথা সামনে বসে শুনতে নিশ্চিত লজ্জা পাচ্ছে পৃথা। কাকু একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, বুঝলে জিতু, একটা সময় মনে করতুম তুমি অপদার্থ, অকর্মণ্য। এই পাড়ার প্রায় সব ছেলে মেয়েই ঝকঝকে কেরিয়ার তৈরি করলো, আর তুমি বোকার মতো পড়ে রইলে এখানে। আমি এ নিয়ে আগে দু কথা শুনিয়েছি বোধহয়। আমি মাথা নিচু করে বসে রইলাম, উত্তর দিলাম না। কাকু নিজেই বলতে শুরু করলেন, কিন্তু এখন বুঝি ভাগ্যিস তুমি তেমন কেউ কেটা হওনি। তুমিও যদি আর 5 জনের মতো হতে, এই পাড়ার সব বুড়ো বুড়িই বোধ হয় চোখে সর্ষে ফুল দেখত। সত্যি বলতে কি, তুমিই তো এখন আমাদের অন্ধের যষ্টি। কি বলছেন কাকু? এ তো আমার দায়িত্ব। লজ্জা পেয়েই বললাম আমি। আমরা সবসময় আলোচনা করি, তুমি না থাকলে আমরা অনেকেই হয়তো বেঁচেই থাকতুম না এতদিন। আমার মেয়েটাকে তো জানো, আমার কথা ভাবতে গিয়ে সে নিজের দিকে তাকানোর অবকাশ পায়নি। এখন আমি তাকে ভরসা দিচ্ছি, জিতু আছে তো, সে সঙ্গে থাকলে আমাদের চিন্তা কিসের। কাকুর কথা শুনে ভালো লাগছিল। আমি হাসলাম, বললাম, আমি সবসময় আপনাদের পাশে আছি। কথা দিচ্ছে তো বাবা। হালদার কাকু এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। বড় নিশ্চিন্ত হলুম। এইবার অন্তত মেয়েটা নির্ভাবনায় যেতে পারবে। যেতে পারবে মানে? কোথায় যাচ্ছে পৃথা? চমকে উঠে জিজ্ঞেস করি আমি। পৃথা গুটি গুটি পায়ে ঘরে ঢুকে আমার কাছে এলো, নরম গলায় বলল, আমার বিয়ে ঠিক হয়েছে জিতুদা। ওর সঙ্গে দীর্ঘদিনের অ্যাফেয়ার। খুব চাপ দিচ্ছে ওদের বাড়ি থেকে, আমায় ওর সঙ্গে বাইরে যেতে হবে, ইউকে। কিন্তু বাবার জন্য বড় ভয় হয় বলেই আমার হাত দুখানা জড়িয়ে ধরল পৃথা। এই প্রথমবার অনুনয়ের স্বরে বলল, আমার বাবার খেয়াল রাখবে তো তুমি জিতুদা? চলে যাবে না তো কখনো এই পাড়া ছেড়ে? আমার বুকের মধ্যে ভাঙচুর চলছে তখন। তবু সোফা থেকে উঠে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আমি হাসলাম, বললাম, আমি আছি পৃথা, চিন্তা নেই। কোথাও যাচ্ছি না আমি। আমার মতো ফালতু মানুষ কোথায় বা যেতে পারে।